আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমার লগে লাইভ সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সিলেটি অনলাইনের পক্ষ থেকে জানাইলাম সুস্বাগতম, মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্যামেরার পিছনে আছি আমি সারোয়ার, আর আজকে এটা আমার দ্বিতীয় লাইভ। আপনারা দেখছেন যে ইতিমধ্যে ডেসক্রিপশন বক্সের মাঝে দিছি যে লন্ডন লুটন রোড। এর আগে সকাল 6টার দিকে 7টার দিকে আমি আরেকটা লাইভ দিছিলাম, তখন লন্ডন থেকে হিথ্রো যাওয়া আসলাম। তো আজকে মূলত একটা বিরতিহীন জার্নির মাঝে পড়ছি। সকালবেলা হিথ্রোত গেলাম, যাওয়ার পথে আপনার তোরে হিথ্রো যাওয়ার রাস্তা, আশপাশের দৃশ্য এবং কিছু কথাও শেয়ার করলাম। হিথ্রো থেকে আমার যে বাই আওয়ার কথা আসিল তাহলে ড্রপ দিয়া এখন আমি ব্যবসায়িক কাজে লুটনের দিকে রওনা দিলাম। মানুষের জীবনে কোনো কোনো সময় চলার পথটা এত গতিশীল হয়ে যায় কি যে ইচ্ছা করলেও আপনি আর কোনো জায়গায় থামিয়ে থাকতে পারত না। তো আজকের বিষয়টা অনেকটা এমনই। তো যাই হোক, সুপ্রিয় দর্শক হল যে যেখান থেকে এই লাইভটা দেখা, আমি আবারও কইলাম যে ক্যামেরার পিছনে আছি আমি সারোয়ার, এবং আজকে আপনার ভিতরে যেদিকে নিয়ে যাইলাম, আজকে আরও একটা লাইভ বাদে খুব সুন্দর একটা জিনিস দেখাইমু। তবে এই মুহূর্তে আমি আছি লন্ডন শহরটি বারোইছি, লুটনের অভিমুখে ডান্সটেবল লুটনের অভিমুখে রওনা দিছি। এটা হয় M1 মোটরওয়ে, যেটা আগেও কোনো এক সময় আমি রাতের বেলার একটা লাইভের মাঝে আপনাদের দেখাইছিলাম। তো যারা দেখরা আমার লগে যোগ দিচ্ছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করবা, কারণ মোটরের কি সুন্দর করে ব্রিটিশরা এই রাস্তাগুলোরে সাজাইছে, কিভাবে বানাইছে, কবে বানাইছে, এগুলোর দৈর্ঘ্য প্রস্থ, এগুলোর অনেক ইতিহাস রয়ে গেছে, যা হয়তো আমরা সবসময় ইচ্ছা থাকলেও কইতাম পারতাম না। আর যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন, এই দেশে আইতে চান, তাদের তো একটা আগ্রহ থাকি যায় কি জানার। আমাদের কাছে অনেক সময় অনেক ইনবক্সের মাঝে মেসেজও আয়, অনেকে ফোন করিও আত্মীয় স্বজনের মাঝে কইবা যে লন্ডনের ও জায়গা দেখাও কা, হৌ জায়গা দেখাও কা, ও স্থাপনা দেখাও কা, সেই স্থাপনা দেখাও কা। আমরা যথাসাধ্য সিলেটি অনলাইনের পক্ষ থেকে চেষ্টা করি আপনার দাবিগুলারে পূরণ করা। কখনো পারি, আবার কখনো পারি না। যখন পারি তখন আমরা নিজের সন্তুষ্ট বোধ করি, আমরা আনন্দ লাগে। আর যখন পারি না তখন আমরা ঠিক দুঃখ লাগে না, বাট আমরা নতুন কিছু পরিকল্পনা আয়, ওই যে আগামীতে দেখাই মইদুন একটা প্রত্যাশা রাখি, প্রচেষ্টা করে। তাহলে বুঝতেই পারা যে যা আপনারা দেখুন প্রতিদিন, আর যা আপনার তো রিকোয়েস্টের পরেও দেখতে পারেন না, তা কিন্তু বৃথা যায় না, কোনো এক সময় আপনারা দেখবা। গত 2 দিনে, গতকালকে এবং আজকে সিলেটি অনলাইনও যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা নিশ্চয়ই দেখছেন যে আমরা বাংলাদেশের সিলেট শহরের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটের বা এই মুহূর্তে যে চলমান অবস্থা, এর উপরে আমরা লাইভ কাভারেজ দেওয়ার চেষ্টা করছি। আজকেও 1.5-2 ঘন্টা লাইভ আসছিল এবং এটা কন্টিনিউ চলবো ইনশাল্লাহ, কারণ এটা একটা বড় ধরনের ইস্যু, আপনারা অনেকেই জানেন। তো এটা নিয়ে আমরা যে সাংবাদিক আসুন, যে ধারাভাষ্যকার আসুন, যে রিপোর্টার আসুন, তাই আপনার ভিতরে সময়ে সময়ে আপডেট দিবা। যারা বাংলাদেশও আসুন, যারা সিলেট অঞ্চলের মানুষ, তারা সকলেই এই বিষয়ে জানা প্রয়োজন, এবং এটার সঠিক তথ্য ছাত্রদের একদিকে দাবি, অন্যদিকে ভিসি কিন্তু তাই নামরা না। আমি খুব আশ্চর্য যাই যে বাংলাদেশও মনে হয় পৃথিবীর মাঝে একমাত্র দেশ যেন এইভাবে ভিসি
সরকারি কর্মকর্তা, সরকার হিমসেলফ বা এইভাবে অনেক মানে এগেনস্টে বিভিন্ন ধরনের দাবি উঠে যে এদের পদত্যাগর বিশেষ করে, কিন্তু টান টান পদত্যাগ করই না। তাদের মধ্যে কোনো ধরনের কোনো অনুভূতি, কোনো লজ্জা, এগুলো কোনো কিচ্ছু নাই। কিন্তু আপনি যদি আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকেও চাই, তাহলে দেখবা যে সামান্য কোনো কিছুতে ব্যর্থ হইলে এমন নজির রয়েছে যে তাদের কোনো কোনো মন্ত্রী পরিষদ বা এমপি অনেকেই কিন্তু এভাবে পদত্যাগ করিলেন। আর উন্নত বিশ্বর কথা তো বাদ দিলাম, যখন কারো প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের অনাস্থা আইব, যাদের উপর অ্যালিগেশন আইব, তাদের উচিত যে সাময়িকভাবে পরিস্থিতি অন্তত পক্ষে নিয়ন্ত্রণ করার লাগেও না হইলে হয় পদত্যাগ করতা, আর না হয় যথাযথ কর্তৃপক্ষর লইয়ার সমন্বয় করিয়া একটা ব্যবস্থা করতা, একটা আলোচনার যাইতা। আমরা গত 2 দিন থেকে দেখলাম যে সিলেট যে একটা এবং আজকে শফিউল ইসলাম নাদেল ভাই তাইনও গেছন এবং তাইনও মাতি আইসন, বাট রেজাল্ট হইল কি যে এখনও পর্যন্ত এটা অপরিবর্তিত রয়েছে। গত বৃহস্পতিবার থেকে ছাত্ররা যে আন্দোলন নামছে এবং এটা করতে গিয়ে যে বিভিন্ন সময় তারাও বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে এবং তাদের যে সর্বশেষ যে এক দফা এক দাবি যেটা, সেটা নিয়ে এখন তারা ইউনিভার্সিটি চত্বর অবস্থান করে। কিন্তু আশ্চর্য ওটাই লাগে যে দেশের একটা এত প্রখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটি খেনে 4 দিন আর 5 দিন লাগতো। এটা নিয়ম হইল গিয়া উইদিন দ্য ফিউ আওয়ার্সের ভিতরে, সেটা সরকার হোক, স্থানীয় প্রশাসন হোক অথবা স্থানীয় অথরিটি হোক, যে হোক, তারা মিলিয়ে এটা সমাধান করতো। কারণ এটা কোনো রাস্তার নাই, আন্দোলন না, এটা দেশের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখান থেকে মানুষ গড়ার কারিগর বাড়ায়, যেখান থেকে আগামী দিনে এই দেশ এই জাতির নেতৃত্ব দিব, এই ধরনের মানুষগুলো যেখান থেকে বাড়ায়, তাদের যদি আজকে দাবিগুলো আদায় করতে অথবা তাদের লোকের সমন্বয় করতে আগামীতে এরা দেশ এবং জাতির কিতা উপহার দিতে পারবো। কারণ তাদের ভিতরে তো এটা রয়ে যাইব গিয়া। আর আমরাই বা কতটা সভ্যতার দাবি করতাম পারি, আমরাই বা কতটুকু যদি কবজার ভিতরে আয়, একটা শিক্ষিত জনগোষ্ঠীর নৈতিকতার যদি মূল্যায়ন হয় এবং তার নিজের মধ্যে নৈতিকতা জাগ্রত হয়, তাইলে সে যত সহজে একটা গোত্ররে, একটা সম্প্রদায়ের, একটা জাতির, একটা রাষ্ট্ররে, একটা সমাজ ব্যবস্থারে অথবা রাষ্ট্র ব্যবস্থারে পরিবর্তন করতে পারবো। ঠিক অনুরূপভাবে আপনার আমার মতো যারা সাধারণ মানুষ আছে, আমরা কিন্তু অত সহজে পারতাম না। আমরা মিছিল করবো, মিটিং করবো, আন্দোলন করবো, নানান ধরনের মাতিমু, এগুলো কারো খানোর দিকে যাইতো না, কেউ ভ্রুক্ষেপ করতো না। তাইলে এই ধরনের একটা গ্রহণযোগ্য নেতৃত্ব দেওয়ার মতো জনগোষ্ঠী হইল কি বাংলাদেশ তথা সারা বিশ্ব হইল কি ছাত্র সমাজ। আর বাংলাদেশের ছাত্র সমাজের কথা কইলে এটা অনেক কিছু হইতে হয়। বাংলাদেশের সেই ভাষা আন্দোলন থেকে শুরু করিয়া একবারে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত যত আন্দোলন, যত অভ্যুত্থান, যত কিছু হয়েছে, যত রাষ্ট্রপতিরা পর্যন্ত আইসন, তারা কিন্তু অনেক সময় ছাত্রত্ব অবস্থায়ও আইসন এবং ছাত্রদের মর্যাদা দিচ্ছেন। ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ নামক স্বাধীন এই রাষ্ট্রটার অভ্যুদয় হয়েছে। এটা তো অস্বীকার করার কোনো পথ নাই। তাইলে সেই ছাত্রদের স্বার্থ রেখে বড় করে দেখা হয় না আমরা দেশ। আমার প্রশ্ন হইল কি, তাহলে সেই ছাত্রদের এখানে দেখা হয় না কেন? আমরা দেখি যে এখনও পর্যন্ত সেই বর্বরচিত হামলা, এখনও পর্যন্ত সেই মধ্যযুগের মতো বা আজ থেকে 80-90 দশকের মতো ছাত্ররা আন্দোলন নামলে পুলিশের হামলা, নানান ধরনের অঘটন, নানান ধরনের সমস্যা আজকে এই 21শ শতাব্দীর এই প্রান্তসীমা এটা মোটেও কাম্য নয়। আমরা যারা বাচ্চারা এখন আছে, যারা বিদেশ থাকে, তাদেরই বা কী ধারণা হইব? বাংলাদেশে যদি দেখে স্টুডেন্ট উপরে এই ধরনের অত্যাচার হয়, স্টুডেন্টরা আন্দোলন করে, আন্দোলন বা করতো কেন? আন্দোলনও করতো কিনা? এগুলো তো অটোমেটিকলি একটা কর্তৃপক্ষ থাকা দরকার যারা এই সমস্ত জিনিস দেখতো, কোন ভিসি, কোন প্রক্টর, কোন টিচার, কোন প্রফেসর। অলরেডি আমরা রজত জয়ন্তী পালন করছি, কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু জায়গা ছাড়া বেশিরভাগ জায়গাও এজ ইট ইজ রয়ে গেছে গিয়া। আর এর মধ্যে সবচেয়ে বড় যে জায়গা সেটা হইল গিয়ে আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা একটা দেশ ও জাতির বাড়া মানুষের কাছে, একটা বাড়া জাতির মানুষের যখন আমরা
দেখবো যে জিনিসগুলো দেখা দরকার, যেগুলো আমাদের একটা জাতির মৌলিকত্ব খুঁজিয়া পাওয়া যায়, সেই মৌলিকত্বের মধ্যে এখনও পর্যন্ত আমরা সমাধান রয়ে গেছে গিয়া। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা আশা করি যে আগামী কিছুদিনের মাঝে, যেমন এখন যে সরকার আমরা ক্ষমতাত আসুন, তারা তো দীর্ঘদিন থেকে ক্ষমতাত আসুন, একদিনও নাই, এবং দীর্ঘদিন ক্ষমতা থাকলে আলহামদুলিল্লাহ অনেক কিছুই করা সম্ভব হয়, চেষ্টা করলে সব কিছু করা সম্ভব হয়। আমি এখান কইরাম না যে তারা কিচ্ছুই কররা না, আলহামদুলিল্লাহ অনেক উন্নতি হয়েছে, দেশে অনেক কিছু হয়েছে। কিন্তু যে জিনিসটা কইতাম চাইলাম যে আমরা যে একেবারে তৃণমূলে মৌলিকত্ব যেটা, সেটার মাঝে তেমন কোনো পরিবর্তন হয়েছে না। যেমন 80-র দশকেও এলে একটা দাবি উঠছিল যে বাংলাদেশ থেকে ছাত্র রাজনীতি বন্ধ করা লাগে। বাংলাদেশ মনে হয় পৃথিবীর মাঝে একমাত্র দেশ এই মুহূর্তে যেন ছাত্র রাজনীতি করতে গিয়ে ছাত্রদেরকে জীবন দিতে হয়, গুলির সম্মুখীন হইতে হয়, এবং ছাত্ররা একে অন্যরে মারে, এবং রাজনীতির কারণে এত বেশি দলীয়করণ হয়েছে যে দলীয়করণের কারণে বাইর প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে, বাপ পুত্রের প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে। প্রত্যেকটা ঘরের মাঝে, একটা ঘর বাবা মা সহ যদি আরও 2 সন্তান থাকে, অর্থাৎ টোটাল সদস্য যদি 60 জন হয়, তাইলে দেখা যায় আমরা 60 জন 4টা রাজনৈতিক দলে বিশ্বাসী। তো যে ঘরও একই পরিবারভুক্ত মানুষ যদি 4টা আদর্শরে বিশ্বাস করে, লালন করে, এবং মনে করে যে এই 4টা আদর্শই, প্রত্যেকে মনে করে যে আমার আদর্শই বেস্ট, তাইলে সেই ঘর থেকে কখনো নেতৃত্ব আশা করা যায় না, কখনোই নেতৃত্ব আশা করা যায় না সেই ঘর থেকে। দ্বিতীয়ত হইল কি, সেই ঘর থেকে অনুরূপভাবে আমরা একে অন্যরে বুঝাইতে সক্ষম হই নাই, আমরা একে অন্যরে বুঝাইতে অক্ষম আসলাম। আমরা নিজেরাই স্থির করতে পারি নাই যে আমরা কোন আদর্শের সংগ্রামে লিপ্ত হইতাম, কোন আদর্শরে জাতি এবং জীবন গঠনের উপজীবী হিসাবে আমরা গ্রহণ করতাম, সেটা আমরা নিজেরাই করতে পারি নাই। তো এমত অবস্থায় আমি হয়তো কইমু যে ওকে আমি বিএনপি পছন্দ করি, আমার ভাই হইব আমি আওয়ামী লীগ পছন্দ করি, আরেকজন কইবে যে আমি কিতা হয় জাতীয় পার্টি। তো এইভাবে তো হয় না। অন্তত পক্ষে ঘর ভিত্তিক একটা আদর্শ থাকলে তখন রুট হয়। অথবা বুঝকা, আপনি একবাই যদি একটা দল করেন, আরেকবার বুঝকা, যদি একবাই বুঝাইতে সক্ষম হন, তাহলে যেই দল বা যেই আদর্শটা সর্বাপেক্ষা উত্তম, সেটা গ্রহণ করাটাই উত্তম, এবং সেই উত্তম আদর্শরে প্রতিষ্ঠা করার লাগি মানে প্রচেষ্টা করা। আমি কইতাম না যে আন্দোলন করা। পৃথিবীর আন্দোলনের যুগ গেছে কি বা এখন আমরা কথায় কই যে আন্দোলনের যুগ পৃথিবীর থেকে এটা বিদায় নেওয়া উচিত। আন্দোলনের লোক এমন একটা তীব্র পরিস্থিতি হয় যেন কোনো জনগোষ্ঠী এমন কোনো চাপর মুখো থাকে যে একবারে বাজে কোনো আদর্শ মাঝে জড়িত, এবং সেই আদর্শ থেকে বার করিয়ে আনার লাগে। এই ধরনের সিচুয়েশন এখন রয়েছে না। মোটামুটি যতগুলা রাজনৈতিক দল আছে প্রত্যেকের বালা এবং মন্দ আদর্শ রয়ে গেছে গিয়া, কম বেশি তো আছে। কেউ তো আচ্ছা, আপনার একটা জিনিস লক্ষ্য করো, আমি যে যাইলাম আমার সামনে যে লরিটা আছে, আপনারা খেয়াল করছেন কিনা, খুব সম্ভবত এই লরির ড্রাইভার হয়তো অনেক সময় এরা টায়ার্ড থাকে আর না ড্রাঙ্ক হইতে পারে। আমি দেখলাম যে ও ডাইনে থেকে বা ওয়ে ডাইনে থেকে বা ওয়ে থাকে, তো আমি একটু তার পিছনে থাকার চেষ্টা করবো, তাইলে আপনারা বুঝতে পারবা যে আমি এখন মোটরওয়ের মাঝে আছি এবং কত রিস্ক থাকে যে এই মোটরওয়েগুলো ড্রাইভিং করার সময়। যদিও এটা 4 লাইনের একটা মোটরে, লরিটা এখন ডাইনিং লাইনের যার, আমি কেমন জানি আমার মনে হয় যে এটা কোনো একটা ভুল করবো, কারণ কোনো একটা ভুল করবো। আমার ফোন আর দুঃখিত আছি। তো মোটরের সবচেয়ে বড় জিনিস হলো কি আপনি সেফে চালাইতে, আর এই ধরনের লরিগুলা থাকলে এগুলা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতা, কারণ এই লরির ড্রাইভারগুলা কিন্তু শর্ট ডিস্টেন্সে ড্রাইভ করে না, তারা দূর দূরান্ত ড্রাইভ করে। এই জিনিসটা মনে রাখতে হইব। সুপ্রিয় দর্শক হল, এই পর্যায়ে যারা আমার লগে সরাসরি লাইভত যোগ দিচ্ছেন তাদের জ্ঞাতার্থে কইলাম যে আলোচনা করাতে আসলাম বাংলাদেশের সর্বশেষ প্রেক্ষাপট, শাহজালাল ভার্সিটির যে ছাত্র আন্দোলন বিসিরে অপসারণের কেন্দ্র করিয়া, সেটা নিয়ে আমরা আলোচনাতে আসলাম। আর দ্বিতীয়ত হইল কি যে আমি এখন যাইরাম লন্ডন থেকে লুটনের উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে আমি আপনার তোরে এই লাইফটা দেখাইলাম। অনেক ভাই হল আমরা সেটা পৌঁছে গেছেন কি, আমরা একটা বিশেষ কাজে আসলে সেখানে যাওয়াতে আসলাম, সেখানে অনেকগুলা ফোন আইতে আছে। তো আমি একটু সময় লাইভ কন্টিনিউ করে ইনশাল্লাহ লাইভ বাদ দিব, কারণ আমি তাদের ফোন করতে হইব।
আর বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, বাংলাদেশের যে অবস্থা, এই যে একটা এগুলা নিয়ে আমরা একটু আলোচনা আসলাম। আসলে গাড়ি ড্রাইভ করি তো এগুলো আলোচনা করা যায় না, এগুলা টেবিল বৈঠকের প্রয়োজন। তারপরেও আমি একটু আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ। ক্যামেরার পিছনে আছি আমি সারোয়ার। যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। আমি আবারও কইলাম যে আমি আছি লন্ডন থেকে লুটন যাওয়ার পথে। আপনারা দেখোকা এই রাস্তাগুলো কত বিজি, যতগুলা গাড়ি আপনারা দেখা এগুলা যাইব পুরা নর্থে দিয়া, লেস্টার, কাভেন্ট্রি, লাবারা, ম্যানচেস্টার, নিউ ক্যাসেল, সে কোন জায়গার মাঝে যা রাখে, ইভেন স্কটল্যান্ড, এডেনবারা ও অন্য জায়গা তো যাইতে পারে, কারণ এই রাস্তাটা টুয়ার্ডস সেদিক দিয়েই গেছে। দর্শক লাইভটা একটু শেয়ার করবা। আমরা মাথাত আসলাম যে আজকে আমরা চেষ্টা করছি গত 2 দিনে সিলেটর শাহজালাল ভার্সিটির চলমান অবস্থা আপনার তো সামনে লাইভের মাধ্যমে তুলি ধরার লাগে, এবং আমরার সাংবাদিক ভাই একজনহীন ক্রমাগত আসন গত কালকে থেকে রাত্রে শেষের দিকে তাই গড় গেছলা। তো আমরা সমস্ত আপডেট আপনার সাথে তুলি ধরবো। এছাড়াও সিলেটি অনলাইন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গার কাভারেজ দেওয়া লাগে খাস করি। আর আপনাদের মধ্য থেকে যদি কেউ সিলেটি অনলাইনও বিশেষ করে সিলেটের বাইরে কোনো জায়গার যদি ওয়েন আর আপনারা যদি আমরা লগে যোগ দিতে চান, আমরা ইনবক্সও আপনারা যোগ দেবা ইনশাল্লাহ। ইনবক্সও আমরা জানাইবা এবং আমরা সেখান থেকে আপনাদের লগে যোগাযোগ করিয়া আমরা অ্যাডমিন নিয়োগ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই যে মোটরে, এটা অনেক বড় মোটরে, অনেক লম্বা মোটরে, যেটা আমি কইছি যে একবারে নর্থ ইস্টের দিকে গেছে। এইভাবে সারি সারি মোটর এগুলা ব্রিটিশরা আজকে না কত শত বছর আগে যে বানাইছে, এগুলা সঠিক তথ্য এখন দিতাম পারতাম না, যে কারণে আমি কইলাম না। তবে দেখোকা এটা একটা রোটের একটা রুল আছে। আমি এখন দেখতাম পারলাম যে 4 লাইনের মাঝে আমি 2 নম্বর লাইনত আছি। এই যে বড় বড় গাড়ি এগুলা নিয়ম মোতাবেক আপনার শুধুমাত্র বাম দিকর যে ফার্স্ট লেন যেটা সেদিক দিয়ে চলতো, আনলেস ওভারটেক না করলে। কিন্তু কোনো সময় অনেক ড্রাইভার আছে যারা এগুলা মানে না। যেমন এই মুহূর্তে আমি আছি মাজল লাইনিত, 2 নম্বর লাইনিত, এই লাইন ঠিক আছে, এই লাইনের আমার সামনে যে লরিটা আছে এটা ঠিক আছে, কিন্তু লেফটের লরিও ঠিক আছে। কিন্তু একটা ব্লু কালারের লরি আপনারা খেয়াল করোকা, যে লরিটা আমি কিছুক্ষণ আগে দেখাইছি উল্টাপাল্টা চালার তেলা বেখা করেন, তো হে কিন্তু 3 নম্বর লাইনিত। হে কিন্তু টেকনিক্যালি এবং থিওরিটিক্যালি হে কিন্তু অ্যালাউড না এই লাইনিত, ও ধোকা এখন আবার ও লাইনিটা। তো এই হয় কি তাই, এই ধরনের লরিগুলোর কারণে অনেক সময় দুর্ঘটনা সংঘটিত হয়। তো আমরা উচিত হইল আমরা তারা ওভারটেক করিয়া একটু আগে যাইতাম গিয়ে। তো আমি একটু আগে যাইলাম গিয়ে। যারা লন্ডন বা ইংল্যান্ডের যে কোনো অঞ্চলে যারা ড্রাইভ করি তারা খুব সতর্ক থাকবা, কারণ ড্রাইভিংয়ের সময় আপনার চোখ, কান, ব্রেইন সব কিছুরে খুব খাড়া রাখতে হয়। যেমন আমি এই মুহূর্তে আপনার তুলে মাথি, আর কিন্তু আমার চোখ মিররের দিকে, আমার ব্রেইন খাড়া আছে। এরপরেও কিন্তু দুর্ঘটনা যে ঘটতো না এই ধরনের কোনো নিশ্চয়তা নাই। এনি টাইম ক্যান বি হ্যাপেন এনিথিং, এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। তো এটা লেগে আপনারা সবসময় ড্রাইভিং রুল ফলো করবা। প্রত্যেকটা জিনিসও এমনভাবে সাজানি হয়, ড্রাইভিংটাও এমনভাবে সাজানি হয় যে রুল যদি ফলো করেন তাহলে দেখবা আপনার লাগে গাড়ি চালানি নিরাপদ থাকা খুবই সহজ। আমরা একটা লাইভ গত কয়েকদিন আগে আশ্চর্যবোধক লাইভজনক একটা লাইভ আমরা আপনারা দেখছেন সিলেটি অনলাইনের, আমরা অ্যাডমিন আব্দুর রউফ তাইন দেখাইছেন যে সিলেট জিন্দাবাজার পয়েন্টও দাঁড়াইয়া তাইন বিভিন্ন ট্যাক্সি ড্রাইভার, ক্যাব ড্রাইভার, প্রাইভেট গাড়ি ড্রাইভার, রিক্সার চালক থেকে লইয়া অনেকে জিগাইরা যে জেব্রা ক্রস কিতা। মনে হয় 2 বা 3% মানুষে সঠিক আনসার দিতে পারছে। কেউ কইছে এগুলো জন্তু জানোয়ার হইতে পারে। আরেকটা লাইভও আমি দেখছি, কেউ কইছে ও যে অবাইদি গেছি ঘুরিয়ে আওয়ারে যে ক্রস খায়। অর্থাৎ তাইলে চিন্তা করুক এই দেশ কীভাবে নিরাপদ ড্রাইভ করবা, মানুষে কীভাবে আপনি অ্যাক্সিডেন্ট কম তো এটা প্রত্যাশা করতে পারবা, কীভাবে আপনি রাস্তা ক্রসিং করবা। যে দেশের ড্রাইভাররা জেব্রা ক্রস চিনে না, ইভেন দেখাইয়া দিলে নামও হইতে পারে না। তো এটা কি ড্রাইভারদের দোষ? অবশ্যই ড্রাইভারদের দোষ না, এটা হলে অথরিটির দোষ। এখানে তারা এই ধরনের লাইসেন্সগুলো ইস্যু করে। এখন আমরা 21 শতাব্দীতে আছি,
এখনও যদি 80-র দশকের 70-র দশক 60-এর দশক 50-এর দশকের মতো পয়সা খাইয়া লাইসেন্স দেওয়া ওই জায়গায় এর চেয়ে বড় দুঃখজনক লজ্জা কি হইতে পারে? স্থানীয় প্রশাসন সরকার এগুলার কী জবাব আছে? এগুলো তো সরকারের দায়িত্ব, স্থানীয় প্রশাসনের দায়িত্ব। একটা অথরিটি এমন মজবুত করা আগে আমরা প্রায় সময় দেখি যে ঢাকা শহরও ট্রাফিক সপ্তাহর একদিন বা এক মাস দেখা যায় যে দরিয়া লাইসেন্স টুকাই এই টুকাই সেই টুকাইরা এমন অনেক প্রতিবেদনও পর্যন্ত আমরা দেখছি যে সমস্ত প্রতিবেদনের মাঝে স্বয়ং ট্রাফিক পুলিশেরও লাইসেন্স নাই মোটরসাইকেল চালার। দেখছি না? আপনারাও দেখছেন, অবশ্যই দেখছেন। তো আমরা একটা জাতিরে কখনো ততদিন পর্যন্ত উন্নত জাতি হইতাম পারিয়ান না ফুরাফুরি, কারণ হইল কি এই সেক্টরগুলো আমরা মৌলিক বিষয়গুলো ঠিক করতে হইব। এর মাঝে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, ছাত্রদের রাজনীতি এবং ছাত্রদের অধিকার, তাদের সম্মান, তাদের দাবিগুলো আদায় করা যদি যথাযথ হইয়া থাকে, আমি কইরাম না যে এমন দাবি যেটা অনর্থক। আর যারা দুর্নীতির লগে জড়িত আছে, দুর্বৃত্তায়ন যারা এবং বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় তারা অপরাধ সংগঠন করে, এবং একজন শিক্ষক যখন একজন প্রফেসর বা একজন শিক্ষকের কাছে তার প্রত্যেক ছাত্রছাত্রীরাই কিন্তু সমান, সে রাজনীতির ঊর্ধ্বে থাকতে হইব। সে কিভাবে রাজনীতি করে? কোনো অবস্থাতেই একজন শিক্ষক রাজনীতি করতে পারে না। যদি করতেই হয় এটা তার ব্যক্তিগত এই শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ে গিয়া, তারপর আমি মনে করি যে করতেই পারে না, কারণ সম্পূর্ণ নিরপেক্ষ হইতে হইব। এখন যদি আমরা কই যে ঠিক আছে তাই রাজনীতি করুকা বাট শিক্ষা প্রতিষ্ঠানে করতে পারত না, তাইলেও সমস্যা আছে। সমস্যা হইল কি তান তো অন্তরের মাঝে কোনো না কোনো দলের প্রতি স্বজনপ্রীতি রই যাব গিয়া, তান ভালোবাসা রই যাব গি। সুতরাং তান আদর্শ লাগি তাই ছাত্রীদল অবজার্ভ করবা কে তান দলর কে তান দলর নাই। এই জিনিসগুলা থেকে আমরা বারোই আইতেব। দেখো ইউরোপ আমেরিকা থেকে লইয়া পৃথিবীর উন্নত দেশগুলা এই সমস্ত জিনিস নাই, ছাত্র রাজনীতিও নাই। এরশাদের সময় আমরা শুনছিলাম একবার ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরাই নিজেরা রাজনীতির টিকে রাখা লাগিয়া ছাত্র রাজনীতি বন্ধ করতে দেয় না, অথচ তারা মরেন না, মরের ছাত্ররাও কিন্তু। তো এগুলো আমরা একটা দাবি থাকবো বর্তমান সরকারের কাছে এবং আগামীতে যে সমস্ত সরকাররা আইব, আর বিশেষ করে এই নতুন প্রজন্মর কাছে যারা এখন লেখাপড়া করিয়া সুশীল সমাজ ওর অধিকারী হইবা, সুশীল সমাজপতি হইবা এবং আগামীতে দেশ এবং জাতির যারা নেতৃত্ব দিবা, তারা যেন আইয়া এগুলা থেকে আমরা বার করে। এগুলো এখন আমরা লাগি গলার কাটা হয়ে গেছে গিয়া, এগুলো আমরা লাগি এখন অভিশাপ হয়ে গেছে গিয়া। আমরা আর চাই না আমরা বাচ্চারা মরতো। কী ফায়দা ছাত্র রাজনীতি করিয়া? একটা দেশ যদি স্বাধীনতার 50 বছর পরে এখনও পর্যন্ত ছাত্র রাজনীতি দিয়ে ক্ষমতার টিকি থাকা লাগে, তাইলে সেই ক্ষমতারই কী প্রয়োজন, সেই নেতৃত্বেরই কী প্রয়োজন? ধিক্কার এই সমস্ত জিনিসও। প্লিজ আমরা যারা ছাত্রই না শুন তারা মুক্ত হরকা পড়তে দোকা। বাংলাদেশের মানুষের ট্যালেন্ট আছে। আজকে আমেরিকাত গেলে, আমি 2016 সালে যখন আমেরিকাত গেছিলাম, যখন এম্পায়ার স্টেট বিল্ডিং আরও কিতাকিতি ভিজিটও গেলাম, কিন্তু গিয়া দেখি এটা ইঞ্জিনিয়ার বাংলাদেশি। কত অহংকার লাগছে, গর্ব লাগছে আমার কাছে। এর ফলে আজকে সারা বিশ্বত বাংলাদেশিরা কত সুনাম অর্জন করেন না, অনেক সুনাম অর্জন করে। ইংল্যান্ডের মতো জায়গাত আপনারা দেখো বাংলাদেশিরা এমপি হয়েছে, আগামীতে বরিস জনসনের মতো একজন প্রধানমন্ত্রী তো হইব। অস্বাভাবিক কোনো কিছু নাই। যদি এদেশেও তারা রাজনীতিটা ছাত্র সম্পৃক্ততা থাকতো, তাইলে কিন্তু কোনো ছাত্রই এত উপরের দিকে যাইতে পারলো না। সুপ্রিয় দর্শক হল, আমরা শেষ করবো লাইভ ইনশাল্লাহ। আমি একবারে গালার সাথে আসছি, কারণ আমি আরও কিছু ফোন করতে হইব, অনেকে ফোন করবো আমারে। আর যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন এবং আগে থেকে যারা আসলা সকলের অসংখ্য ধন্যবাদ। আমি সারোয়ার আসলাম ক্যামেরার পিছনে, এবং আমি ইচ্ছা আছিল যে লন্ডন থেকে যে ড্রাইভটা শুরু করছে লুটন টুয়ার্ডস ডান্সটেবলের দিকে গিয়ে একটা জায়গা গিয়ে আমি শেষ করবো। তবে লুটন থেকে ফেরার পথে ইনশাল্লাহ আমরা লগে আরও মানুষ থাকবা, আরও কিছু বাইহল থাকবা, তাদের নিয়ে আমরা আরও ইনফরমেটিভ লাইভ করবো। কোনো স্পেসিফিক বিষয়ের উপরে আমরা আলোচনা করবো 2 ঘন্টা বা 2.5 ঘন্টার ভিতরে। আর এই পর্যন্ত আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে, আমি চেষ্টা করছি যে আপনার ভিতরে M1 অর্থাৎ লুটনের এই হাইওয়েটা দেখাইতে। তেমন কোনো তথ্য আমি আজকে দিছি না, যেহেতু পূর্ববর্তী একটা লাইভের মাঝে রাতের বেলা সেই লুটন থেকে লন্ডন যাওয়ার পথে আমি অনেকগুলো তথ্য অলরেডি পরিবেশন করছি এবং জানাইছি। আপনারা সেই লাইভটা দেখে নিতে পারেন। সেই লাইভটা হইল কি লুটন থেকে লন্ডনের পথে, এটা আমরা টাইম লাইনের মাঝে আছে। একই হতার পুনরাবৃত্তি ওই জায়গা। আর দ্বিতীয়ত আমরা বাংলাদেশের যে সর্বশেষ যেটা, এটা শাহজালাল ভার্সিটির
যে সর্বশেষ অবস্থা যেটা, এটার উপরে আমরা লাইভ চলতে আছে, ক্রমাগত চলবো ইনশাল্লাহ। এটার লাগে সকলের কাছে প্রার্থনা থাকবো, আর্জি থাকবো যে আপনারা এটার প্রতি লক্ষ্য রাখুক। আর যারা স্থানীয় প্রশাসন আসন, মেয়র আসন, সিলেটের লোকাল যারা সমস্ত নেতৃবৃন্দ আসন, সরকার সহ এটা একটা ভার্সিটির বিষয়, সিলেটের ঐতিহ্য, ইতিহাস, অহংকার এটার সাথে জড়িত। সেই সাথে সাথে একটা শিক্ষিত জনগোষ্ঠীর বিষয়, তাদের ভবিষ্যতের বিষয়, এবং তারাই এই জাতির একদিন নেতৃত্ব দিত, তাদের মন মানসিকতা মননশীলতার বিষয় আছে। সুতরাং এটা যেভাবে সুন্দর হয়, আমরা যেন এমন শুনতে না হয় হঠাৎ করে পুলিশের দৌড়ানি খাইয়া ছত্রভঙ্গ হয়ে গেছে কি, ছাত্র আহত হয়েছে, বা হঠাৎ করে ইন্টারনেট গেছে গিয়া, হঠাৎ করে কারেন্ট গেছে গিয়ে তারপরে দেখা গেল লাশ আর লাশ, এই ধরনের কোনো কিছু আমরা শুনতে চাই না। আমাদের দাবি হইল গিয়া যে এই জিনিসটা শেষ হোক, যেভাবে হোক শেষ হোক। এটা পারবো আমরা, দেশের মানুষ সবই আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত অনেক ভালো আসুন, চেষ্টা করলে সবই পারা যায়। আমরা অনেক সময় রাজনীতিতে কোনো ঠেসা হওয়ার কারণে এটা করতাম পারি না। বা এখন যারা রাজনীতি করুক কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের রাজনীতির ঊর্ধ্বে রেখে সমাজসেবা করুকা, তাইলেই গিয়া রাজনীতির দলও থাকুকা, কিন্তু আপনার নৈতিকতার রাজনীতির ঊর্ধ্বে রাখুকা, তাইলেই কিন্তু আপনি দেশ ও জাতির কাছে মূল্যবান হইবা। আপনি যখন বুটল লাগিয়ে আইন দরজায় দরজায় যাইন, তখন কিন্তু আপনার শুধুমাত্র আপনার নিজের দলের মানুষের কাছে যাইন না, আপনি সব দলের কাছে ভোট নেন। তো মনে রাখতে হইব, আপনি যারা ভোট পাইছেন, ভোট পাইয়া যারা নির্বাচিত হয়েছেন, আপনারা কিন্তু সব দলের ভোট পাইয়াও হয়েছেন। আর যখন একজন মানুষ নির্বাচিত হয়ে যাবে, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, আর প্রধানমন্ত্রী হোক, যেও হোক না এখানে, তাই কিন্তু সকলের এই মানসিকতা রাখতে হইব। আমরা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এই মানসিকতা দেখি, কিন্তু বাংলাদেশের মাঝে এই মানসিকতা খুব কম সংখ্যক, একেবারে যে দেখা যায় না সেটা আমি কইলাম না, খুব কম সংখ্যক মানুষের আছে। এটা আমি আজকের লাইভ থেকে দাবি করি এবং এটা প্রত্যাশা রাখি। আর রাস্তাঘাটে আপনারা সব নিরাপদ থাকবা। এই পর্যন্ত আমার পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাইয়া আমি বিদায় নিলাম। অতক্ষণ সাথে আসলাম আমি সারোয়ার। আপনারা ভালো থাকা, সুন্দর থাকা এবং সুস্থ থাকা। আমি লুটনের এক্সিটও আসছি, আবারও পরবর্তী লাইভ আপনাদের কথা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।